হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। এসছে আসার কথা। আমি অডিবল? Am I audible? আমাকে শোনা যাচ্ছে? একটু চ্যাট বক্সে ওদিকেও দেন। হ্যালো হ্যালো। হ্যালো। Okay, thank you. Thanks, Mr. Choudhury, for inviting me for this live talk. Let us start and thank Uttar Kolkata Baulana Somiti for this invitation. We will start with a peek into the life of Prem Ganapati. Who is Prem Ganapati? He came to Mumbai like millions of others in search of a better future. Inspired by McDonald's, Prem Ganapati has risen from humble dishwasher to owner of the fast food chain Dosa Plaza with 26 outlets across India. Sorry, introduction দিতে ভুলে গেছি। কেন এটা এই ফেসবুক লাইভ আমার কাছে একবারে ফার্স্ট। আমি প্রথম ফেসবুক লাইভে আসছি। থ্যাঙ্কস মিস্টার সুপ্রতিম চৌধুরী। এই জন্য প্রথমে কিছু ডিসক্লেমার বলি, মানে এক্সপেকটেশন। টপিকটা খুব ইন্টারেস্টিং। তাতে এমপ্লয়ি ম্যানেজমেন্ট আছে, কেরিয়ার ম্যানেজমেন্ট আছে, COVID-19 আছে। and I am not an expert in any of these things. তো যেটা হয়, আমার যখন টপিকটা অফার করা হলো, আজকাল মোটিভেশনাল স্পিকাররা সব জায়গায় বলেন সে ইয়েস টু লাইফ। তো যখন আমাকে বললেন তখন আমি ইয়েস বললাম। তারপর সবাই যেটা করে আমিও তাই করলাম, গুগল করলাম। এবং গুগলে অনেক থিওরি, মডেল, স্লাইডস এলো। কেরিয়ার ম্যানেজমেন্ট কাকে বলে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট কাকে বলে। আমি ভাবলাম যে না, let us bank on my ignorance, কারণ আমরা সবাই জানি ignorance is bliss। তো এই কেরিয়ার ম্যানেজমেন্ট, এমপ্লয়ি, COVID-19, পোস্ট COVID-19, এই যে শব্দগুলো আজকের টপিকে আছে, এই শব্দগুলোর মধ্যে একটা কমন থ্রেড খুঁজে পেলাম। সেই কমন থ্রেড হচ্ছে লাইফ। কেরিয়ার, এমপ্লয়ি, ম্যানেজমেন্ট, COVID-19, এই সবকটার মধ্যে যে কমন একটা ব্যাপার আছে, সূত্র আছে, সেটা হচ্ছে জীবন। তো আজকের টপিকটা আমি অ্যাড্রেস করব ফ্রম মাই আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ। আমাদের প্রত্যেকেরই জীবন দর্শন থাকে, সচেতনভাবে বা সচেতন অতটা না থাকলেও থাকে। তো আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে একটু ফিরে যাব। ওই যে গণপতি, প্রেম গণপতি, তার জীবন। নিজের জীবনও বলা যায়, কিন্তু নিজের জীবন বললে অতটা ইন্টারেস্টিং হয় না। আর আমরা একটা ইনফর্মাল ব্যাপার রাখবো, কেন ফেসবুকটা আমার খুব একটা ইনফর্মাল স্পেস, যেখানে আমি হতে পারি। তো আমরা প্রথমে প্রেম গণপতির কথা বলবো। ও আরো একটা ব্যাপার, এই টক শোটা 1 ঘন্টার। আমি 31 বছর সরকারি চাকরি করছি এবং প্রাগৈতিহাসিক আমল থেকে বিবাহিত। তো 1 ঘন্টা কথা বলা আমার পক্ষে অ্যাকচুয়ালি, আমি জানি না কতটা পারবো। আমি হ্যাঁ, হুম, ঠিক আছে স্যার, ওকে স্যার, রাইট স্যার, এগুলো বলে বেশি অভ্যস্ত। শব্দভাণ্ডার খুব কম, তাও চেষ্টা করব। এবং আমার পার্টিসিপেন্টদের দেখে মনে হয়েছে, যারা আজকেরটা অ্যাটেন্ড করবেন বলে, যে আমাদের বাংলাতে স্ট্রেস দেওয়া উচিত। বাংলা, আমরা তো অ্যাকচুয়ালি বাঙালিরা
পরিষ্কার পুরো বাংলা বলতে পারি না, তো মাঝে মাঝে ওই ইংরেজি একটু ঢুকবে, কিন্তু মূলত বাংলার ওপরই বেস করে করব। যদি কারোর মনে হয় যে না ইংলিশে করা উচিত, তাহলে অবশ্যই বলবে। আর একেবারে মনোলগ অ্যাকচুয়ালি আমি অভ্যস্ত নেই, লোকে আমি শুনতে বেশি অভ্যস্ত। তো ফর আ চেঞ্জ, এগেন থ্যাঙ্কস টু মিস্টার সুপ্রতিম চৌধুরী। তো ওই প্রেম গণপতির গল্প, তার জীবনটা একটু দেখবো, যে উনি ডিশওয়াশার থেকে একটা চেন দোসা প্লাজার মালিক কিভাবে হলেন, সেখান থেকে জীবনে যাব, কেরিয়ারে যাব, এমপ্লয়িতে যাব, কোভিডে যাব, সব জায়গাতে যাব। শুরু করছি আবার ওখান থেকে। প্রেম গণপতি did not have to go to a B school to learn all this. He found knowledge outside of college. জীবন থেকে শিখেছে, on the hot and dusty streets of Mumbai. Starting his career management, starting his career in the restaurant line as a dishwasher, Prem worked his way up doggedly. From tea stall to roadside dosawala to running a small food joint near Vashi railway station, that would have been achievement enough for most people. Not for Prem. Prem Ganapati went to open a counter at New Mumbai's first mall, Center 1, and has not looked back since. Today there are 26 dosa plazas, outlets all over India, and a franchise even in New Zealand. Prem Ganapati was born in Nagalapuram in Tuticorin district of Tamil Nadu. There were 6 brothers and 1 sister. Prem was the 4th child in the family. এখানেও আমাদের এর সঙ্গে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। তাও ভেবে দেখুন, একটা গ্রাম, তামিলনাড়ুর একটা গ্রাম, সেখানে ও 4th child. Prem belonged to the Nadar community and thus attended the local community school up to class 10. ক্লাস 10 অব্দি এরকম অজস্র লোক আছে যারা ক্লাস 10 এর পর পড়তে পারে না, অনেক সময় কালচারাল ব্যাপারে, অনেক সময় দারিদ্র, বিভিন্ন কারণে। But Prem completed class 10, there was only one clear career option: get out of school and get to work. ওরা ক্লাস 10 এর পর বিভিন্ন দোকানে কাজ করত, ওটা একেবারে ট্র্যাডিশন। Prem went to Chennai, where his father and brothers were already working, and got employed at the coffee shop owned by a cousin. প্রথম শুরু ওখান থেকে। এখানে এবার প্রেমের ভাষাতেই আমি একটু বলবো। प्रेम बोलছেন যে मेरा मालिक का एक भाई बॉम्बे से आया था 1919 में, उसके साथ मैं बॉम्बे चला गया। See how he responded to life when he got an opportunity. ভাই, মালিকের ভাই বলল চলো আমার সাথে বম্বে চলে গেল, তারপর কি হলো? The only person he knew in Mumbai, the chap he came from Chennai with, took him up to Bandra station and then disappeared. বান্দ্রা স্টেশনে ওকে রেখে হাওয়া, একা সাউথ ইন্ডিয়ান একজন যে ভালো ইংরেজি বা হিন্দি জানে না, সে মুম্বাই স্টেশনে ডিজার্টেড। A fellow Tamilian was kind enough to take him to the Mariamman temple nearby, where well-wishers started collecting money for Prem Ganapati's ticket back to Chennai. বাইরে হলে প্রবাসীদের মধ্যে একটা স্ট্রং বন্ড থাকে, ওরা চাঁদা তোলা শুরু করলো যে টিকিট কেটে ফেরত পাঠাবে। प्रेम said, no way, मैं यहाँ पे कुछ काम करेगा। Prem quickly got a job at Dash Bakery shop in Shayam. After 6 months, he went back to his village. On returning, he found another job, this time with the bakery at Sadhguru Hotel at Chembur. প্রথমে দাস বেকারি, তারপর সদ্গুরু হোটেল। এবার সদ্গুরু হোটেল আরেকটা হোটেল খুলল ভাসিতে, গুরুদেব হোটেল, সেখানেও চাকরি পেল, অ্যাকচুয়ালি শিফটেড হলো, কাজ একই, ডিশওয়াশার। আবার ওর কথাতেই বলি, मैंने उसको काफी रिक्वेस्ट करता था, माने मालिक के, मैं 10th तक पढ़ा हूं, मुझे थोड़ा इंग्लिश नॉलेज है, मुझे वेटर बनाओ या तो बाहर चाय लेने जाने के काम दो,
कुछ नहीं तो कम से कम टेबल क्लीन करने दो। द डिसस्যাটিসফ্যাকশন উইথ হিজ প্রেজেন্ট জব। কিন্তু মালিক কোনোটাই করল না। ও সুযোগ খুঁজছে তখন টাইমের জন্য। Prem's luck turned when a new restaurant called Prem Sagar opened next door. ভাগ্যের দরজা খুললো এইভাবেই। Here he was offered the joy of a tea boy. Now, why is a tea boy better off than a dishwasher? Because Bahar chai lekar jana fetches you a commission of 10% and a chance to build clients, human relationships which can take you who knows where. এটা আমরা সবাই জানি জীবনে রিলেশনশিপের কি কি। Prem was a natural. While the other tea boys did a business of rupees 300 per day, he did of 1000 on an average. প্রেমের কথাতেই বলি, see, I had good relationship with everyone. Next door we had Tamil Nadu Mercantile Bank. People used to phone and ask for me by name. I greeted everyone cheerfully, made small talk, and my service was very good. I knew which person likes his tea in a particular way, what time he wants it, and whether he will want a soft drink with his lunch. I studied all that. One of his customers at the bank, abar coincidence. One of his customers at the bank, a Tamilian gentleman, made an offer. বললো আমি চায়ের দোকান খুলবো 50-50, আমি ইনভেস্ট করব, তুমি দোকান চালাবে 50-50। ও রাজি হয়ে গেল। দোকান চলতে শুরু করলো, ইনস্ট্যান্ট হিট। ওর সার্ভিস এত ভালো, ইনস্ট্যান্ট হিট। যখন লাভ বেশি হয়ে গেছে তখন ওর পার্টনার বললো, আরে লাভের 50% ও নিয়ে নিচ্ছে, তার চেয়ে আমি একটা লোক রাখলেই তো হয়। সো হি ওয়াজ কিকড আউট। ভাবুন, মানে ওর সাথে ইভেন স্টিভ জবসেরও কম্পেয়ার করতে পারেন। স্টিভ জবস ওয়াজ কিকড আউট অফ অ্যাপল। সেটব্যাক, হি ওয়েন্ট ব্যাক টু ভিলেজ। বাড়িতে গেল, আত্মীয় স্বজনের সঙ্গে চাঁদা তুললো, আবার ফিরে এসে প্রেম সেট আপ আ রোড স্টাইল স্টল অফ হিজ ওন। নিজে চায়ের দোকান, রোড স্টাইল স্টল। কিন্তু সেখানেও ও যেখানে স্টল করেছিল পাশের একটা হাউজিং সোসাইটি থেকে ওকে বড্ড ট্রাবল দিত। ও শিফট করলো, ও হ্যান্ড কাট স্টেশনের কাছে বিক্রি করা শুরু করলো, সেটাও চললো না। তখন প্রেম ফাউন্ড অ্যানাদার স্পট, দিস টাইম ইন ভাশিস সেক্টর 7, and set up a সাউথ ইন্ডিয়ান স্টল। এতদিন শুধু চায়ের দোকান ছিল, এবার সাউথ ইন্ডিয়ান স্টল, ইডলি ধোসা সব বিক্রি করা শুরু করলো। Prem Ganapathi's dosa stall flourished from 1992 to 1997 outside the Bombay Mercantile Cooperative Bank. But why was the tiny stall so successful? ভীষণ সাকসেসফুল কেন? তার কারণ অন্য দোকানের চেয়ে ওর কম্পিটিশন প্রচুর ছিল, কিন্তু ও হাইজিনের উপর স্ট্রেস দিয়েছে। যেখানে অন্যরা লুঙ্গি পরতো, সেখানে ওর দোকানের স্টাফরা প্যান্ট শার্ট পরতো, দোকান পরিষ্কার থাকতো। এই চেঞ্জটা আপনারা কলকাতাতেও দেখবেন, কিন্তু এই ফুটপাথের যে স্টল, তার মধ্যে কিছু স্টল হাইজিনের উপর স্ট্রেস দেয় এবং খুব মানে একটা ডিফারেন্ট ফুটের স্টল মনেই। যার ফলে অনেক লোক গাড়ি করে এসে, মার্সিডিজ করে এসে গাড়ি থামিয়ে ওর কাছ থেকে ধোসা খেত। এরকম ওর রেপুটেশন। এরপর প্রেম আরেকটা রিস্ক নিল, এবার একটা বড় দোকান খুললো। সেটাই হচ্ছে ভাসি স্টেশনের পাশে, সেটা হচ্ছে প্রেম সাগর ধোসা প্লাজা। এইখান থেকেই ওর জার্নিটা একটা টার্নিং পয়েন্ট। এরপরে আরেকটা টার্নিং পয়েন্ট আসবে। এই প্রেম সাগর ধোসা প্লাজায় ওই যে বম্বেতে প্রথম, নিউ মুম্বাইয়ে প্রথম যে মল সেন্টার 1, তার যে প্রজেক্ট ম্যানেজার, তার নাম আমন, সে ওখানে লাঞ্চ করতে আসতো। সে একদিন বললো, আরে তুমি একটা আমাদের ফুড কোর্টে স্টল দাও, একটা কাউন্টার দাও, এটা এক্সপেন্সিভ। কিন্তু আবার ও লোন করলো। এবং শুধু তাই না, এখানে একটা ওর ইন্টারেস্টিং যে ও এতদিন যা লাভ করতো, ও বলতো আমার লাভের পয়সা কিন্তু আমি টাচ করতাম না, আমার যেরকম সংসার চলছে চলছে। তো এখানে লাভের পয়সা লোন টোন নিয়ে ও মলে কাউন্টার দিল
এবং ইট ওয়াজ এগেন আ ইনস্ট্যান্ট হিট। প্রথম দিনে ও 40,000 টাকার ব্যবসা করল। ব্যবসা বাড়ছে, ওর মনে হলো চাইনিজের খুব ডিমান্ড, তো ও তার পাশেই আরেকটা দোকান খুললো, চাইনিজ স্টল। হি মিজারেবলি ফেল্ড। ইট ওয়াজ আ ডিজাস্টার। The venture was loss making, so it was shut down after just 3 months, ওই চাইনিজ প্লাজাটা। But it was not money wasted, because कुछ सीखने को तो मिला, প্রেমের ভাষায় कुछ सीखने को तो मिला। কিন্তু লাভটা যেটা হলো, ওই চাইনিজ দোকান খুলেও যেটা শিখলো সেটাও ধোসায় ইমপ্লিমেন্ট করলো। ও ধোসার ভ্যারাইটি বাড়িয়ে দিল, শেজওয়ান ধোসা, মাঞ্চুরিয়ান ধোসা, পনির চিলি ধোসা, এরকম ভ্যারাইটি যেগুলো আবার হিট। এইভাবে ওর ভ্যারাইটি দিয়ে এবং লোকাল টেস্টের কথা মাথায় রেখে আর প্রত্যেকটা ক্যাচি নাম দিত, দিয়ে ওর ব্যবসা বাড়াতে শুরু করে। এখানে দেখা যাবে যে চান্স এনকাউন্টার সবসময় একটা বড় রোল প্লে করছে। ওর যে ওই যে সেন্টার ওয়ানের যে কাউন্টার, তাতেও 108টা ধোসা ভ্যারাইটি দিত, এবং যে ইন্টারভিউয়ার সে জিজ্ঞেস করেছিল এগুলো কি শুধু মানে মেনুতে রাখার জন্যই না অ্যাকচুয়ালি, ওগুলো সব অ্যাকচুয়ালি কিছুই না, ইনগ্রেডিয়েন্ট সস আর চাটনি এর ভ্যারাইটি জাস্ট মিক্স অ্যান্ড ম্যাচ করে ডিফারেন্ট টাইপের ধোসা বানাতো। এবং ওর একটা মেন অ্যাট্রাকশন ছিল যে 108টা টাইপের ধোসা। নেক্সট এলো ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজির কনসেপ্ট ওর কাছে ছিল। যে কোম্পানির কাছ থেকে ওরা বিলিং মেশিন কিনতো, সেই বিলিং মেশিন কেনার যে কোম্পানি, সে একদিন প্রেমকে বললো যে আমি ফ্র্যাঞ্চাইজি নিতে চাই। যখন এই অফারটা পাচ্ছে তখন ফ্র্যাঞ্চাইজি কথাটার মানে জানে না। ও বললো আমাকে 2 দিন সময় দাও, আমি একটু ভেবে দেখি। ও যে জানে না সেটা বলে, রিসার্চ করলো, করে ওর ফার্স্ট ফ্র্যাঞ্চাইজি ওদের দিল। এইভাবে ব্যবসা বাড়লো। আরেকটা ইন্টারেস্টিং, মানে এখনো ওর জার্নিটা চলছে, এই আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, ও অনেক ভালো ভালো ম্যানেজারকে রিক্রুট করেছিল, নিজে কিন্তু ক্লাস 10 পাস। তার মধ্যে একজন হচ্ছে, যেটা বলার মতো, মেন্ডোনসা বলে এক ম্যানেজার, ম্যাকডোনাল্ডস ছেড়ে ওর কাছে জয়েন করে। কেন জয়েন করে, এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। ও কিন্তু বেশি মাইনে দেয়নি, ও বুঝেছিল, ও যে সবার সাথে মিশত, ও দেখেছিল যে বড় ব্র্যান্ড এমএনসির কিছু ম্যানেজার ডিসস্যাটিসফাইড, তারা চাকরিটা এনজয় করছে। তো ওই একজন মেন্ডোনসাকে ও পিন পয়েন্ট করে এবং তাকে অফার দেয়। কেন এলে ওর কথাতেই আমি বলছি। मैंने उसको अपना विजन बताया, मेरा और बाहर में फर्क ये है कि यहाँ उनको ज्यादा वैल्यू मिलेगा। वो बेसी मायने ऑफर करेंगे, ज्यादा वैल्यू मिलेगा, ज्यादा नाम मिलेगा, ज्यादा फ्रीडम मिलेगा, इसलिए उन्होंने मेरा कंपनी ज्वाइन किया, যেটা পরে একটা অ্যাসেট হিসেবে দাঁড়ায়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে ওর কোম্পানিতে 80% অরিজিনাল যারা ওর সাথে ছিল 80% ওরা রয়ে গেছে। ওর কথায় যে হার্ড ওয়ার্ক আর ট্যালেন্ট এই দুটোকে ভ্যালু করত ওর স্টাফদের মধ্যে। এটা হচ্ছে প্রেম গণপতির হিস্ট্রি। আরেকটু বলি, আমি যে বই থেকে এটা নিয়েছি, কানেক্ট দ্য ডটস, রেশমি বানশালের একটা বই আছে, তার থেকে আমি নিয়েছি। এখন এর সাথে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, কেরিয়ার ম্যানেজমেন্টের সম্পর্ক লার্নিংটা কি? 1 নম্বর লার্নিং হচ্ছে, যেটা আমরা আমাদের এডুকেশন আমাদের ওই জায়গাটাকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে গোয়িং উইথ দ্য ফ্লো। ও কিন্তু বৈপ্লবিক কিছু করেনি, হি রেসপন্ডেড টু হিজ হার্ট, হি ফলোড হিজ হার্ট। যে কাজটা করেছে মাইন্ডফুলি করেছে। এই যে কিউরিওসিটি, এই যে কোন কাস্টমার কি খায়, কখন খায়, চিনি বেশি খায় না কম খায়, এই যে খোঁজ রাখা, এই যে রিলেশনশিপ বিল্ডিং করা, এটা আর্টিফিশিয়ালি নয়। ও যে লাভের টাকা হাত দেয়নি, কি রিফ্লেক্ট করে? ও কিন্তু পয়সার পেছনে ছোটেনি, ও আবার সেই হার্টের পেছনে, হার্টের যে যে কলিং তার পেছনে ছুটেছে, যেটা আমরা অধিকাংশ আমরা এত বেশি মাথা ইউজ করি যে করতে পারি।
ও প্রেজেন্ট সিচুয়েশন, ও ভাবেনি যে ক্লাস 10 হোক, আমি তো অনেক কিছু করতে পারি, সুযোগ পাচ্ছি না বলে করতে পারছি না। পরিবেশ পরিস্থিতিকে ব্লেম দেয়। যখন যেটা করেছে মন দিয়ে করেছে, এবং আবার ওই যে হার্টটা বললাম এই কারণে, ও যখন ডিশওয়াশারের কাজ করতো ডিসস্যাটিসফাইড ছিল, দুম করে চাকরি ছাড়েনি, কিন্তু ঠিক ওর কাছে সুযোগ এসছে, এবং যখন সুযোগ এসছে তখন চাকরি ছাড়তে হেজিটেট করে। বহুবার চাকরি একবার করে বাড়ি গেছে, ফিরে এসে নতুন চাকরি নিয়েছে। এর থেকে কি লার্নিং পাচ্ছি? অনেক লার্নিং, আপনারা সবাই নিজেদের মতো করে লার্নিং বের করতে পারেন। আমি যে পয়েন্টগুলো ভেবেছি, এক হচ্ছে রিস্ক নাও, এবং জীবনের ডাকের প্রতি, যেটা হার্টের ডাক বলা যায়, জীবনের ডাকের প্রতি সাড়া দেওয়া। এটা বহু মানুষের জীবনে দেখবেন যে কোইন্সিডেন্স একটা বড় রোল প্লে করে। কোইন্সিডেন্স কি? যখন সুযোগ আসে আমরা ভীষণ ভাবি যে এটা করলে কি কনসিকুয়েন্স হবে, এবং বহু ক্ষেত্রে উই ডিসাইড আউট অফ ফিয়ার কি খারাপ হতে পারে। আমি একটা ভালো অফার পেলাম, এই যেমন এই আজকে বলার অফারটা পেয়েছি, আমি ভাবতে পারতাম তো এই আমি তো কিছুই জানি না, ফেসবুক লাইভ আগে আসিনি, লোকে কি ভাববে, এই ভয় পেয়ে আমি বিরত থাকতে পারতাম। কিন্তু ওই প্রেমের গল্পটা পড়ার পর দেখলাম না, ভয় পেলে চলবে না, সুপ্রতিম বাবু যখন ডেকেছেন সাড়া দিতেই হবে। এই জীবনের ডাকের প্রতি সাড়া দাও, এইটা বারবার এসছে। রিস্ক নিতে ভয় পায়নি, এবং কেন ভয় পায়নি? তার কারণ ওর ডিসিশনটা আউট অফ ফিয়ার হয়নি, আউট অফ লাভ হয়েছে। আমি বলেছি জীবন, এই জীবনের সাথে কেরিয়ার কেন জীবনের জন্য? এই কেরিয়ার, জীবন, এমপ্লয়ি, কোভিড-19 সব এক জায়গায় জুড়ে রয়েছে। কোভিড-19 কি? কোভিড-19 একটা থ্রেট টু আওয়ার লাইফ। আজকে আমরা একটা অনিশ্চয়তা ফেস করছি, মৃত্যু। এটা তো ওই সেই যমরাজা যুধিষ্ঠিরের ব্যাপারই আছে। এটা সবচেয়ে আশ্চর্য যে মৃত্যু অনিবার্য, তাও আমরা সেটা ভাবি না যে অনিবার্য। কিন্তু আজকে এমন সারা পৃথিবীতে এমন একটা পরিস্থিতি যে সত্যি মানে আমরা সেই অনিবার্যতা, মৃত্যুর অনিবার্যতাটা উপলব্ধি করতে পারছি। ওটা একটা রিয়েলিটি হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে। এর লাভটা কি? এর লাভ হচ্ছে আমরা ফিয়ারকে জয় করার একটা সুযোগ পাচ্ছি। যখন মৃত্যু আপনার সামনে একটা সম্ভাবনা হিসেবে দাঁড়িয়ে রয়েছে, তখন আর কাকে ভয় পাবে? ভয় পাওয়ার কিছু নেই। সাহসের সাথে এগিয়ে যেতে হবে, এবং এই ক্ষেত্রে, এই সাহসের ক্ষেত্রে প্রি কোভিড পোস্ট কোভিড একই। কিন্তু জীবন যখন নিস্তরঙ্গভাবে বয়ে যায়, তখন আমরা না আমাদের প্রায়োরিটি ভ্যালুজ হারিয়ে ফেলি। আমরা কমফোর্টের সাথে লিভিং গুলিয়ে ফেলি, আমরা কমফোর্টের সাথে এনজয়মেন্ট গুলিয়ে ফেলি। যে ক্রিকেটাররা অলরেডি কোটিপতি, যারা যখন সারাদিন কষ্ট করে খেলে, এটা আমি আমার মেয়েকে খুব বলি, তারা কি ওই পয়সার লোভে করে? তারা কি এনজয় করে না? আজকাল আমরা ভীষণ কমফোর্ট জোন এবং ফিজিক্যাল কমফোর্টে আটকে থাকি, তার বাইরে বেরোনো দরকার আছে। আবার প্রেমের গল্পে ফিরে আসি। এই যে ছোট ছোট অনেকগুলো ব্যাপার, এই যে কোইন্সিডেন্স, এই যে ওর কাছে যে খেতে আসতো সে হঠাৎ অফার দিল, ও তো বলেনি যে স্যার আমাকে একটা অফার দিন, আমি একটা কিছু আরো কিছু করতে চাই, তা নয়। কিন্তু নিজেকে ভিজিবিলিটি রাখা, জীবনকে ধারণ করা। আমরা যদি মানসিকভাবে এবং আমাদের জীবন ধারণ, আমরা ওই জীবন ধারণ কথাটা আছে না, আমাদের জীবন ধারণের মধ্যে জীবনকেও যেন আমরা ধরি, জীবনও আমাদের ধরে। আমরা যদি নিজেদের বিস্তৃত করতে পারি, তাহলে সুযোগ আসে। সমস্ত সে বিজ্ঞানী থেকে আরম্ভ করে সব জায়গায় দেখবেন, যারা ওই ভালোবাসা, হার্ট এর প্রতি দায়বদ্ধ থেকেছে, এগিয়ে গেছে, বিভিন্নভাবে কোইন্সিডেন্স তাদের ফেভার করেছে, তাদের দিকে নিয়ে গেছে, তাদের ডেস্টিনেশনের দিকে নিয়ে গেছে। আমি নিজে বিশ্বাস করি ফেট ক্যারিজ আস টু আওয়ার ডেস্টিনেশন। কিন্তু আমরা ফেটের কাছে সারেন্ডার করতে পারি না, আমরা জীবনের কাছে। ফেট বলতে মানে একেবারে হাল ছেড়ে দেওয়া নয়, কিন্তু জীবনের স্রোতের কাছে সমর্পণ করতে পারি না। এই আবার প্রেমের গল্প থেকে এই
ইনসিডেন্ট গুলো জুড়ে যে 4টে পয়েন্ট আমার কাছে বেরিয়ে এসছে। এক হচ্ছে কিউরিওসিটি, ও যখন যা করেছে চারপাশে খেয়াল রেখেছে কি হচ্ছে না হচ্ছে, ধোসা কি করে বানায়, কফি কি করে বানায়, কে লাভ করছে, কেন লাভ করছে। ও যখন হাইজিনের উপর স্ট্রেস দিয়েছে, কেন দিয়েছে। ও একটা সময় খুব নেট সার্চ করতো দুপুর 3টে থেকে 6টা, ওই সময় ফ্রি টাইম ছিল, সেটা ইউটিলাইজ করতো। এই যে কিউরিওসিটি, কেন কিউরিওসিটি কখন থাকে? কিউরিওসিটি দেখবেন থাকে যেটা আপনার ভালোবাসার জায়গা। যে লোকটা ক্রিকেট ভালোবাসে সে প্রথমে খবরের কাগজ খুলে এই লকডাউনের বাজারে খেলার পাতাটা ফার্স্ট দেখে। এটা আর্টিফিশিয়ালি আমি কিউরিয়াস হব, উৎসাহী হব, এটা করা যায় না, এটা ভেতর থেকে না এলে হয় না। সেকেন্ড হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশন আমাদের হেল্প করে এই যে রিলেশনশিপ বিল্ড করতে। কে কোন চাটা ভালোবাসে, কখন খায়, লাঞ্চের পর কোল্ড ড্রিঙ্কস খায় না চা খায়, এই যে কানেকশনটা, এটা কম্প্যাশন ছাড়া হয় না। অন্য মানুষের প্রতি যে আপনার উৎসাহ, সেটা শুধু ব্যবসার খাতিরে খুব আর্টিফিশিয়াল হয়ে যায়, মেনটেন করা যায় না, স্ট্রেসফুল হয়ে যায়। কিন্তু আপনার অন্যের প্রতি যদি কম্প্যাশন থাকে, কেয়ারিং অ্যাটিটিউড থাকে, লাভ নয় আমি ওকে সার্ভিস দেব এবং লাভ তার ফলপ্রসূ হিসেবে আসবে, তাহলে এটা অটোমেটিক্যালি আসে। থার্ড হচ্ছে কারেজ। জীবন যখন একটা সুযোগ সামনে এনে দেয়, আমরা বহু সময় সেই কারেজটা দেখাতে পারি না। কারণ এটা আমি বারবার দেখেছি, আমার আশেপাশের লোকদেরও দেখেছি, এবং আমাদের হয়তো প্রিয়জনরাও সেটাই করায়, যে আমরা নেগেটিভ কনসিকুয়েন্সের কথা মাথায় ভেবে সিদ্ধান্ত নিই, জীবনের বড় সিদ্ধান্ত। কিন্তু জীবনের বড় সিদ্ধান্ত সাহসের সাথে নিজের হৃদয়ের ডাকে সাড়া দিয়ে নেওয়া উচিত, এবং তার জন্য লাগে কারেজ। 3টে সি, কিউরিওসিটি, কম্প্যাশন, কারেজ। আর ফোর্থ হচ্ছে সারেন্ডার বা লেট গো। জীবনের গতির প্রতি সারেন্ডার করা। এবং এইটা আমি খুব যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে অঞ্জলি যেভাবে আমরা দিই, ওই যে হাত আজলা করে জল পান করে, তো আমরা আমাদের জীবন ধারণের মধ্যে দিয়ে, আমাদের মানসিকতার মধ্যে দিয়ে আমরা যদি একটা হোল্ডিং স্পেস তৈরি করতে পারি, ওই হোল্ডিং স্পেসটা হচ্ছে ওই অঞ্জলির মতো, তাহলে জীবন আমাদের কাছে ধরা দেয়। আমরাও জীবনকে ধারণ করি, জীবনও আমাদের ধারণ করে। আপনি যদি বিখ্যাত যে কোনো লোকের যারা খুব সফল হয়েছে যে কোনো ফিল্ডে, সেটা মাদার টেরেসা হতে পারে, নেলসন ম্যান্ডেলা হতে পারে, তাহলে দেখবেন ওরা নেগেটিভ কনসিকুয়েন্সে ভয় পায়নি, এবং যেটা সঠিক মনে করেছে, যেটা ইজি নয়, যেটা সঠিক মনে করেছে সেটা করেছে। নেলসন ম্যান্ডেলা সারা জীবন জেলে থেকে গেল। এই যে জীবনের ডাকের প্রতি সাড়া দাও, এইটা খুব ভাইটাল। এবার একটু একেবারে সুপ্রতিম বাবু রেগে যাবেন যদি আমি একেবারে টপিকটাকে টাচই না করি। এবার টপিকে যদি আসি, কেরিয়ার ম্যানেজমেন্ট। আজকাল আবার আপনারা যদি গুগল করেন, কেরিয়ার ম্যানেজমেন্টের অনেক মডেল দেখতে পাবেন, অনেক পিপিটি দেখতে পাবেন। আজকাল আমরা বেশি অ্যানালিটিক্যাল হয়ে গেছি। কেরিয়ার ম্যানেজমেন্টের মূল কথা, প্রথমে নিজেকে জানতে হবে আমার হার্ট কিসের জন্য বিট করে। আমি জানি আমার ফেসবুক বন্ধু অনেকেই আছেন যারা সত্যি তাদের হার্টের ডাকে সাড়া দেন, কিন্তু আমরা অনেকেই পারি না। কেরিয়ার ম্যানেজমেন্টের মূল কথাটা ওখানে, ফলো ইয়োর হার্ট। হার্ট মানে এই নয় যে ডিজায়ার, এটা আমরা গুলিয়ে ফেলি। আমার জিলিপি খেতে ইচ্ছে হচ্ছে, দ্যাট ইজ নট মাই হার্টস ডিজায়ার। একেবারে ভেতরে। যদি আমি ক্রিকেটার হতে চাই, কেন চাই, নিজেকে কেন প্রশ্ন করা উচিত, কেন কেন কেন। বারবার কেন করলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আমি কোথায় পৌঁছতে চাইছি। ছোটবেলায় বহু লোকের, আমি আজকাল যেটা খুব মিডিয়ার দৌলতে বুঝতে পারি, ইচ্ছে যে রিচ অ্যান্ড ফেমাস হব। কেন হব? এই জিনিসটা কিসের দেয়? রিচ হব তার কারণ একটা হচ্ছে কমফোর্ট, লাক্সারি, আর একটা হচ্ছে নিরাপত্তা। তার মানে ভেতরে বেসিক একটা ইনসিকিউরিটি আছে। ফেমাস হব কেন? ফেমাস, কিন্তু ফেমাস হওয়ার সাথে রিলেশনশিপের একটা যোগাযোগ আছে। কেন? আমরা বহু মানুষের সাথে যুক্ত হতে চাই। সাহিত্যিক বা কবি, ওনারাও কিন্তু তাদের সৃষ্টির মাধ্যমে বহু লোকের সাথে যুক্ত হন।
ফেমাস লোকরা, সেলিব্রিটিরা, তারাও বহু লোকের সাথে যুক্ত হয়। আমরা সামাজিক প্রাণী হিসেবে আমি বিশ্বাস করি যে আমাদের, এই জন্যই ফেসবুকেরও এত জনপ্রিয়তা, যে আমরা বিস্তৃত হতে চাই, আমরা কানেক্টেড হতে চাই। নিজেকে যদি আমরা বারবার প্রশ্ন করি আমি এটা কেন চাই, কেন চাই, কেন চাই, তাহলে আমরা মূল জায়গায় পৌঁছতে পারবো যে আমরা কি চাই। অধিকাংশ ক্ষেত্রে আজকাল বিশেষ করে মিডিয়ার দৌলতে এই কর্পোরেট ওয়ার্ল্ড একটা খুব অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে। মাঝখানে গভর্নমেন্ট সার্ভিস খুব অ্যাট্রাকটিভ হয়ে উঠেছিল, এক এক সময় এক একটা মনে হয়। কিন্তু আমরা যদি কি চাই, কেন চাই এই জায়গাটার উত্তর না জানি, তাহলে আমরা ভুল পথে যাব। অ্যাডভার্টাইজমেন্টে যেটা থাকবে, আমরা যেটা ভাববো যে এটা পেলে আমরা সুখী হব, সুখ কি আমরা তো সবসময় ভাবি অ্যাডভার্টাইজমেন্ট দেখে যে ওই রকম বীর অনুষ্কার মতো ওরকম একটা কিছু হলে হয়তো সুখী হব, কিন্তু সুখ তো তাতে নেই। সুখ তো অ্যাকচুয়ালি খুব সাধারণ সাদামাটাই। লকডাউনে আমাদের আরো বুঝিয়ে দিয়েছে যে সুখের জন্য কত মিনিমাম প্রয়োজন আছে। তো এই জায়গাটা আবিষ্কার করা খুব ইম্পর্টেন্ট, এবং তার জন্য লেট গোটা খুব ইম্পর্টেন্ট। স্যারেন্ডার আর লেট গো অ্যাকচুয়ালি সম্পৃক্ত, একটা আরেকটার সাথে ভীষণভাবে ঘনিষ্ঠভাবে জড়িত। প্রেমের গল্পে দেখুন, ও বারবার চাকরি ছেড়েছে, বারবার নতুন চাকরিতে ঢুকেছে। এই যে কনফিডেন্স, এটা কোত্থেকে আসে? এখানে আবার যে আজকালকার প্রজন্ম, আজকালকার বাচ্চাদের রেসপেক্টে বলবো যে এর জন্য না কিছু খেলা খুব ইম্পর্টেন্ট। ক্রিকেট, চেস, এগুলো লোকে মাথা দিয়ে খেলে, প্ল্যান করার অনেক সুযোগ থাকে। কিন্তু ফুটবল বা টেবিল টেনিস এই ধরনের খেলায়, ধরুন ফুটবলে একটা শট আপনি ভুল মারলেন, আপনি ভুল পাস করলেন, সেখানে কিন্তু আপনার রিগ্রেট করার সময় নেই। কেন, খেলা জীবনের মতো, খেলা দ্রুত গতিতে চলছে, আপনাকে উঠে পড়ে সঙ্গে সঙ্গে আবার ছুটতে হবে বলের পেছনে। জীবনও তাই। এবং প্রত্যেক মুহূর্তে একটা ইনহেরেন্ট একটা পার্সেন্টেজ অফ অনিশ্চয়তা থাকে। সেই অনিশ্চয়তাটাকে অ্যাকসেপ্ট করে যদি আমরা এগোতে পারি, তাহলেই এগোবো। লাস্টে আমি এমপ্লয়ি ম্যানেজমেন্ট আর কেরিয়ার ম্যানেজমেন্টকে যুক্ত করব। এবং এই যে আমরা নিজে হয়ে ওঠা, মানে আরেকটা একটু প্রসঙ্গান্তরে আসছি, যে এই যে আমি নিজেকে জানছি, প্রশ্ন করছি কেন কেন করে নিজের কাছে পৌঁছচ্ছি। এই নিজের কাছে পৌঁছলে এটা আমার নিজেরও অভিজ্ঞতা, এবং আবার যাদের বড় কারোর জীবনী পড়লেই দেখবেন যে কোইন্সিডেন্স একটা বড় রোল প্লে করেছে। আমাদের যদি ওই সদিচ্ছা থাকে, তাহলে জীবনের ঘটনা প্রবাহ আমাদের সেই দিকে ঠেলে নিয়ে যায়, আমরা যদি রেজিস্ট না করি। এইটাই তো কিন্তু আমার কাছে কি টু কেরিয়ার ম্যানেজমেন্ট। নিজের কেরিয়ার ম্যানেজ করতে হলে বি অনেস্ট টু ইয়ারসেলফ, বি ইয়ারসেলফ, বাকিটা অটোমেটিক্যালি হয়। আর যখন আমি বস হিসেবে এমপ্লয়িকে ম্যানেজ করব, আমার মূল কাজ এই যে জায়গাটাকে ফেসিলিটেট করা। বাগানের মালির কাজ, আমার কাছে গাছ আছে, সেই গাছ গোলাপ ফুল দেবে, আমি চারা দেব যাতে সে বেস্ট গোলাপ ফুলটা দিতে পারে। আমি গোলাপ গাছ পুঁতে নারকেল গাছ চাইব না। আমাদের এডুকেশন সিস্টেম ভীষণভাবে আমাদের কনফার্ম করতে শেখায়। এই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা যদি কনফার্ম করতে না হয়ে আমাদের যে ইউনিকনেস, আমি যা, সেটা যাতে হয়ে উঠতে পারে। মাধ্যম কারুর কবিতা হতে পারে, কারুর কাজ হতে পারে, কারুর জাস্ট সংসার চালানো হতে পারে, হোম মেকার যা। আজকাল ইন্ডাস্ট্রিয়াল যুগে আমরা খুব বেশি কমার্শিয়ালাইজ করে ফেলি, সবাইকেই চাকরি করতে হবে, চাকরি মানে চাকর হতে হবে। কেন? আমাদের জীবন শৈলী, জীবনের মাধ্যমে আমরা বহু লোকের সংস্পর্শে আছি, এবং আমাদের জীবনযাত্রা, জীবন সম্বন্ধে ভাবনা কোনো না কোনো ভাবে, সবসময় সজ্ঞানে নয়, অজ্ঞাতসারেও অন্যদের স্পর্শ করে। আমরা জানি না আমরা কতজন লোকের হৃদয় স্পর্শ করছি, আমরা সবসময় জানি না। আপনার একটা কথা বা ব্যবহার কারোর মনে দাগ কেটেছে, সে হয়তো আপনাকে বলেনি। এইভাবে আমরা কিন্তু ছড়িয়ে পড়তে পারি কালেকটিভলি। লাস্টে একটা এক্সাম্পল দিয়ে শেষ করব, তারপর আপনাদের মতামত, প্রশ্ন নয়, কেন আমি এক্সপার্ট নই, আমি যে কিছু প্রশ্নের উত্তর দেব, আপনাদের মতামত শেয়ার করবেন। লাস্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে সাইকেল চালানো আর ট্রেডমিল। আজকাল, আগে খুব সাইকেল চলতো, লকডাউনে শোনা যাচ্ছে, কালকেই দেখলাম খুব সাইকেল বিক্রি বেড়েছে।
আর একটা ট্রেডমিল আজকাল খুব চলছে, ফিগার ভালো রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, আমরা গাড়ি করে গিয়ে জিমে যাব, গিয়ে ট্রেডমিল করব, তারপর গাড়ি করে ফিরবো, এই যে ট্র্যাডিশন। ট্রেডমিলে কি হয়, ট্রেডমিলে আমরা ছুটছি, কোনো দিকে যাচ্ছি না, এগোচ্ছি না, পিছোচ্ছি না, কিন্তু ছুটছি পণ্ডশ্রম। ট্রেডমিলে তাও সুইচ আপনার কাছে থাকে, আপনি ইচ্ছে করলে থামাতে পারেন। বহু ক্ষেত্রে জীবনে ট্রেডমিলের সুইচ আপনার কাছে থাকে না। সুতরাং আমরা জাস্ট দাঁড়িয়ে থাকার জন্য, জাস্ট যে জায়গায় আছি সেখানে দাঁড়িয়ে থাকার জন্য ছুটি, অ্যাক্টিভিটি, ব্যস্ত থাকি, কিন্তু আমরা কোথাও যাই না, অথচ আমাদের পরিশ্রম হয় এবং সেটাকে আমরা বেঁচে থাকা ভাবি, জীবন ভাবি। সিমিলার এবার সাইকেলের কথা ভাবুন। সাইকেলে যদি আপনি ব্যালেন্স রাখতে চান, দাঁড়িয়ে থাকতে চান, তাহলে আপনাকে প্যাডেলটা চালিয়ে যেতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। সাইকেল কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সাইকেল এগিয়ে যায়, কোনো একটা দিকে। এই ট্রেডমিল প্যারাডাইম থেকে আমরা যদি সাইকেল প্যারাডাইমে যাই, সাইকেলের হ্যান্ডেল আমাদের হাতে থাকে, আমরা জানি কোন দিকে নিতে পারবো। এই যে শুধু ছুটে চলা নয়, শুধু প্যাডেল করা নয়, জীবিত থাকতে হলে, বাঁচার মতো করে বাঁচতে হলে আমাকে এগোতে হবে কোনো একটা দিকে। আবার সে দিক ভ্রান্ত হতে পারি, তাতে আবার ঘুরিয়ে নেওয়া যাবে সাইকেল। এই এক জায়গায় দিক পরিশ্রম, আরেক জায়গায় পরিশ্রম আছে, এগোনো নেই, কিন্তু খুব একটা ফিলিং আছে যে আমি খুব একটা অ্যাক্টিভিটি করলাম, খুব একটা বিশাল কিছু করছি। এই যে দুটো আলাদা সিস্টেম, এইটা একটু ভাবার জায়গা আছে। এবং বস হিসেবে, এমপ্লয় ম্যানেজমেন্টের আমি যে মূল ব্যাপারটা বুঝি, বস হিসেবে আমার কাজ হচ্ছে, ইউজুয়ালি বসরা আমি দেখেছি যেটা করে, এমপ্লয়ীদের ট্রেডমিলে তুলে দেয়, সুইচটা নিজের কাছে থাকে। এর থেকে যদি আমি সরিয়ে দিয়ে এমপ্লয়ীকে সাইকেলে তুলি এবং তার নেভিগেটরের কাজ করি, হেল্প করিচ্ছে কোন দিকে যাবে সেটা ঠিক করতে, তাহলে মানে তার চেয়ে ভালো এমপ্লয়ি ম্যানেজমেন্ট আর হতে পারে। সুপ্রতিম বাবু, হ্যালো, এবার যদি আপনাদের কিছু বক্তব্য থাকে। শোনা যাচ্ছে কি? কারোর কিছু অবজারভেশন, মতামত, বক্তব্য থাকলে ওই চ্যাট বক্সে বলতে হবে, মন্তব্য মানে কমেন্টের জায়গায় বলতে হবে। কারোর কিছু বক্তব্য? Is there any observation from anyone?
Yes, good morning. For another 15 minutes, I can say good morning. Someone said we should wait for the right time. Actually, we do not know when the time is right. But if our intention is clear, in fact, this group is of Uttor Kolkata Baulana. Baul, there are two meaning of Baul. Baul means ব্যাকুলতা also, eagerness. আমাদের মধ্যে যদি ওই ব্যাকুলতা থাকে, সিচুয়েশন ইভলভ করে, সিচুয়েশন ঠিক পাওয়া যায়। অভিমন্যু দাস লিখেছেন, in one sense branding myself to the society at large. I personally feel you need not consciously brand yourself. Be you, that will be your brand. The more we become we, because each of us is unique. Forget about everything else. See our physical appearance, we are so much different from each other. So if we can be us, that is sufficient as personal branding. The more we become we, the more unique we become. Now a very pertinent question. Post-COVID, what all are the added scope for women entrepreneurs? I think whether it is women or men, post-COVID situation is a different situation. Think about now we know, many of us know our priorities better than pre-COVID situation. So any entrepreneur, two things are important to me. One is what I can give. To know what I can give, what excites me, that we have to identify. One way is whatever excites you, do that. And the other part is look around with compassion, see what the society wants. Think about this Facebook. In fact, Facebook like thing, in the age of social distancing, Facebook like platform will become more popular. So think, but at that time when Zuckerberg actually initiated this thing, his aim was not that. He did this for a small group of people in his university. Rest follow. তো এই যে ফলের আশা করো না, I really believe in that. Even an entrepreneur should look into himself or herself to understand his or her uniqueness to this world. And then he should try to link. How do we link with others? We link with others through compassion. If we can look after others' priorities through compassion, rest automatically follows. Every success story is a result of that. One question is regarding gratuity. I do not think this is the appropriate forum to ask how will you register for gratuity, but you submit Form A to your local ALC, Assistant Labor Commissioner. Abhimanyu Das said one must be aspirant to his passion and also his dream. Exactly. অরিজিৎ পোস্টার অবজার্ভড, শুধু এডুকেশন সিস্টেম না, আমাদের পেরেন্টসরাও ফোর্স করে তাদের পছন্দের স্ট্রিমে যেতে উইদাউট নোয়িং হোয়াট উই লাইক। এক্স্যাক্টলি অরিজিৎ পোদ্দার, আপনাকে বিশেষ করে ধন্যবাদ এই পয়েন্টটা বলার জন্য। আমি বহু আমার জানাশোনা ওই বাবা মাকে জিজ্ঞেস করেছি কি চাও,
ছেলেমেয়ের কি চাও, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এইসব চাও? আমি বলেছি না, এইসব চাও না। অ্যাকচুয়ালি আমরা ছেলে মেয়ের ক্ষেত্রে নির্বিশেষে যেটা চাই, অ্যাকচুয়ালি সুখী হোক এটা চাই। আর আরেকটু একটু কম্প্রোমাইজ করলে বলবো সুখী এবং সার্থক হোক এটা চাই। আজকাল সার্থক এবং সুখী কিসে হয় এই প্রশ্নটা আমরা অ্যাড্রেস করি না, আমরা নিজেদের দিকে তাকাই না, আমরা বড্ড বেশি থিওরিটিক্যাল হয়ে গেছি। আমি কিসে খুশি হই, আমি কিসে সুখী হই, এটা তো আমি জানি রে বাবা। কিন্তু আমাদের চারপাশে যে পিয়ার প্রেশার, যে মিডিয়ার প্রেশার, সেটা আমরা উইথস্ট্যান্ড করতে পারি। লোকে কি বলবে। আজকে ভাবুন, যারা রাজনৈতিক নেতা হিসেবে একেবারে উপরে উঠেছে, আপনার ছেলে যদি তাই হয়, আপনি মানবেন? মানবেন না, আপনি খুব বকাবকি করবেন, ভাববেন ছেলেটা বকে গেল। কিন্তু একদিন সেই ছেলের জন্যই বা মেয়ের জন্যই আপনি গর্ববোধ করবেন। এই জায়গাটা কিন্তু আমার মনে হয় বাবা মাদের একটা বড় ভূমিকা আছে, যে আমরা পাড়াপড়শিদের ঈর্ষা জাগাতে চাই, না আমরা চাই যে আমাদের ছেলেমেয়েরা সুখী আর সার্থক। এইটা একটা ভাইটাল কোয়েশ্চেন। হ্যাঁ মিস্টার পোদ্দার, থ্যাংকস। টেকনিক্যাল কোয়েশ্চেন, দেখি কি লিখেছে। Mr. Poddar, আপনার টেকনিক্যাল কোয়েশ্চেন, ইফ ইউ ক্যান পিং মি ইন মাই ইনবক্স, দ্যাট উড বি ইজিয়ার না? এক্স্যাক্টলি, অভিমন্যু দাস যেটা বলেছেন, মেজরিটি অফ দ্য টাইমস উই সিম্পলি ট্রাই টু ইনফ্লুয়েন্স আওয়ারসেলফ বাই আওয়ার পিয়ার্স, উই ডু নট হ্যাভ দ্যাট কনফিডেন্স। এবং আবার বিখ্যাত মানুষদের ক্ষেত্রে দেখবেন, they sometimes defy the opinion of the experts because they go by gut feeling. আজকাল ইভেন ম্যানেজমেন্ট এডুকেশনেও ভীষণ অ্যানালিটিক্সের উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু যারা এটা প্রমোট করেন তাদের জিজ্ঞেস করবেন লাইফ পার্টনার চুজ করার সময় তারা লজিককে বেশি প্রাধান্য দিয়েছেন না হৃদয়কে বেশি প্রাধান্য দিয়েছেন। আইনস্টাইন বা কেউ একটা বলেছিল, লাইফের ইম্পর্টেন্ট ডিসিশন যেগুলো, যেমন কেরিয়ার, এবং উনি দুটো বিশেষ করে বলেছেন, লাইফ পার্টনার এবং কেরিয়ার, সেখানে অলওয়েজ গো বাই গাট ফিলিং, গো বাই ইয়োর হার্ট। ছোটখাটো ডিসিশন, কোন মডেলের টিভি কিনবেন বা কোন মডেলের মোবাইল কিনবেন, অবশ্যই লজিক্যালি ভেবে ঠেবে অ্যানালিসিস করে ঠরে কিনবেন। আমি রিয়েলি বিশ্বাস করি তাই। মিস্টার অভিমন্যু দাস লিখেছেন, at present what are the main slokas you like to provide us? I am no one to provide you with slokas, but one motto, be you, that is sufficient, others will follow. Now the repeated question that is coming is the area which can flourish, the fields which can flourish after this post-COVID situation. Now I will be a bit technical. Think about the post-COVID situation, what you can see. মিডিয়া যেটাকে হাইলাইট করেছে সেটা আপনিও ভাবুন, যে মাইগ্রেন্ট ওয়ার্কার তারা ফেরত এসছে। কিভাবে ফেরত এসছে? তারা ডেসপারেটলি ফেরত এসছে, ইনক্লুডিং বিশ্বনাথ আনন্দ। যখন মৃত্যু আমাদের সামনে দাঁড়ায় তখন আমরা প্রিয়জনের কাছে যেতে চাই। যে কোনো ফিল্ড বুঝতে হলে, এন্টারপ্রেনিয়র হতে গেলে এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই যে, এবং এটা গভর্নমেন্টেরও পলিসি মেকিং এ নিশ্চয়ই এর এফেক্ট পড়বে। একটা পোর্শন দেখুন, একটা জায়গা থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার, এবং মাইগ্রেন্ট ওয়ার্কারের একটা লার্জ সেকশন কিন্তু স্কিলড ওয়ার্কার, তারা চলে গেল। ওই ভ্যাকুয়ামটা কিভাবে ফিল আপ করবে?
আরেকটা হচ্ছে যে ওই যে মাইগ্রেন্ট ওয়ার্কাররা ফিরে গেল তাদের স্টেটে, সেখানে ওরা কি কাজ পাবে? আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, ওদের ক্ষেত্রেও কি রিমোট ওয়ার্কিং সম্ভব নয়? এখান থেকে যে জরি ওয়ার্কাররা বম্বেতে কাজ করতো তারা এখানে ফিরে এসছে। এন্টারপ্রেনিয়রদের বলবো, যাদের সত্যি করার ইচ্ছে, জরি ওয়ার্ক এখানে সম্ভব নয়, আমি জানি না, এটা ডিটেলসে গেলে বোঝা যাবে। তারা বাড়িতে বসেই জরি ওয়ার্ক করবে বা অন্য যে কাজই করে, যেটা বাড়িতে বসে সম্ভব, যেটা পশ্চিমবঙ্গে বসে সম্ভব, সেটা করে এখানে ট্রান্সপোর্ট করে নিয়ে যাওয়া কি সম্ভব নয়? এইটা একটু স্টাডি করতে হবে যে মাইগ্রেন্ট ওয়ার্কার কোন জায়গা থেকে চলে গেছে। মাইগ্রেন্ট ওয়ার্কার চলে গেছে মানে ওটা একটা সমস্যা, তাহলে ওই গ্যাপটা কি করে ফিল আপ হবে, এটা এন্টারপ্রেনারকে ভাবতে হবে, একটু R&D করতে হবে, একটু বুঝতে হবে যে কিভাবে ফিল আপ করা যায়। লোকাল ওয়ার্কার একটা, আরেকটা হচ্ছে শিফট করে কাজটা এখানে এনে এখান থেকে করিয়ে নিয়ে ওখানে নিয়ে যাওয়া, আরো ইনোভেটিভ ওয়ে হতে পারে। আরেকটা হচ্ছে পেরেন্ট স্টেটে ম্যান পাওয়ার হঠাৎ বেড়ে গেল এবং দে আর স্কিল্ড ম্যান পাওয়ার, এই স্কিল্ড ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে আমরা কিছু করতে পারি। আমি শিওর, আবার বললাম যে সরকারও ভাববে, কিন্তু এখানে এন্টারপ্রেনিয়রদের একটা বড় জায়গা আছে। সোশ্যাল ডিস্টেন্সিং একটা প্রায়োরিটি, সুতরাং রেস্টুরেন্ট সেক্টরে আমার মনে হয় ওরা হসপিটালিটি সেক্টরে এটা অলরেডি ভাববে। সোশ্যালি ডিস্ট্যান্ট বাট ইমোশনালি ইন্টিমেট, এটা কিভাবে করা যায়, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এটা আমার মনে হয় এই আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, রেস্টুরেন্ট, যে কোনো জায়গায় এটা এন্টারপ্রেনিয়রদের একটা বড় জায়গা, কারণ এটা সমাজের চাহিদা এখন। আমি ইন্টারঅ্যাক্ট করতে চাই কিন্তু সোশ্যাল ডিস্টেন্স মেনটেনও করতে চাই, এইটা মাথায় রেখে কি করে সম্ভব। এখানে যারা ঠিক মতো একটা সলিউশন আনতে পারবে আমার মনে হয় তাদের ওই মার্কেট ধরা, পায়োনিয়ার হওয়ার একটা খুব জায়গা আছে। Sir, how important is value management in organization context? So far values are concerned, my take is that values cannot be taught. If the value is already within a person, we can help it to bloom. আবার আমি আজকালকার পেরেন্টদের ব্যাপারে আসি, আমরা প্রিচ করি ছেলে মেয়েদের অনেক কিছু, সিভিক্সের ক্লাসে আর অনেক ক্লাস হয়, মরাল সায়েন্সের ক্লাস হয়, তা দিয়ে হয় না। বাচ্চারা দেখে শেখে, কথায় শেখে না। আর বড় হওয়ার পর ঠিক উল্টো হয়, আমরা কথাকে বেশি গুরুত্ব দিই, এই জন্য ফলস প্রমিসে হয়ে যায়, আর দেখাটাকে অগ্রাহ্য করি, অভিজ্ঞতাটাকে অগ্রাহ্য করি। এইটা মাথায় রাখতে হবে, ভ্যালু প্রিচ করতে গেলে ফার্স্ট আই মাস্ট এক্সিবিট দোজ ভ্যালুস থ্রু মাই বিহেভিয়ার, এটা প্রথম। আর তারপর এটা করা উচিত, এটা করা উচিত, এটা করা উচিত, এই প্রিচিং উইল নট ওয়ার্ক, ইট নেভার ওয়ার্ক। এখানেও আমরা তাকে কাউন্সেলিং করতে পারি যদি ভ্যালু সত্যি ম্যানেজ করতে হয় এমপ্লয়ীদের। ইনফ্যাক্ট এখন এমপ্লয়ারদের ক্ষেত্রে বোধহয় মোট প্রযোজ্য এই পোস্ট কোভিড সিচুয়েশনে, কেন যেখানে পাবলিক ট্রান্সপোর্ট পুরো চালু হয়নি অথচ অফিসে আসতে বাধ্য, এটা একটা খুব একটা ইন্টারেস্টিং সিচুয়েশন ইভলভ করছে এবং মানুষ ভয় পাচ্ছে যেখানে ট্রাভেল করতে, সেখানে আমি যদি ডিসিপ্লিনারি অ্যাকশন নিই তাহলে উল্টো ফল হবে। এখানে এমপ্লয়ারদের ভ্যালু ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, যে whether I am compassionate towards my employees. কাউন্সেলিং টেকনিক, ফেসিলিটেটিভ টেকনিক এখানে হেল্প করে। ইনফ্যাক্ট আবার বলছি, ছেলে মেয়েদের ক্ষেত্রেও এটা উচিত। ডিকটেশন অর্ডার দেওয়ার যুগ চলে গেছে। ইনফ্যাক্ট ডিকটেশন অ্যান্ড অর্ডার দিয়ে আমরা কিন্তু তাদের আরো হ্যান্ডিক্যাপ করে দিই, তাদের স্বাধীন চিন্তার জায়গাটা ছোট করে, ওনারশিপ থাকে না। অপশনস প্রচুর খুলবে সব জায়গাতে, ইভেন বিউটি পার্লার থেকে আরম্ভ করে সব জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং আপাতত নম, এইটা মাথায় রেখে এন্টারপ্রেনিয়ররা ভাবুন
আর এমনিতে তো আছেই, স্যানিটাইজারের বিক্রি বাড়বে, গ্লাভসের বিক্রি বাড়বে, মাস্কের বিক্রি বাড়বে। মাস্কে কত ইনোভেটিভ করা যায়, কত ইজিলি পড়তে পারবো, ছাড়তে পারবো, কাচতে পারবো। অপরচুনিটিজ ইমেন্স, নতুন জায়গা সব উন্মোচিত হচ্ছে, এবং কতটা অ্যাফোর্ডেবল করতে পারবো। তাহলে কি আমরা ধন্যবাদ দেব? সুপ্রতিম বাবু এখনো লিখছেন কিছু একটা। It is the same question. How important is value management in organization in context of post-COVID? Value management is always important. But again, as I have said, that value cannot be managed through preaching. It can only be followed by practicing. The same person, the way he behaves in a bus terminus, he behaves differently in a metro station. Why? You see the culture, the context that you are creating. Again, I stress on the point that holding space, জীবনকে ধারণ করা, কালচারকে ধারণ করা, এই স্পেস তৈরি করা অ্যাজ আ লিডার, অ্যাজ আ ম্যানেজার, অ্যাজ আ বস, আমাদের প্রাইমারি কাজ। এবং নিজের জীবনের ক্ষেত্রে ওই হোল্ডিং স্পেসটা হেল্প করে জীবন আমাকে ধারণ করবে কিভাবে তার উপর। আমাদের জীবন ধারণের ওপর জীবন করে, জীবনও আমাকে কিভাবে ধারণ করবে, এটা একটা অপরের সঙ্গে সম্পৃক্ত। ইন্টিগ্রিটি যদি আমাদের থাকে, ইন্টিগ্রিটি অর্থ আমরা শুধু আজকাল ফাইন্যান্সিয়াল রেসপেক্টে ভাবি তা নয়, আমাদের চিন্তায়, বাক্যে, কর্মে যদি একটা ঐক্য থাকে, একটা থ্রেড থাকে, তাহলে বাকিটা অটোমেটিক্যালি হ্যাপেন্স। কিন্তু সেই সঙ্গে কারেজ লাগবে। আমাদের ডিসিশন যেন আউট অফ ফিয়ার না হয়, আউট অফ লাভ হয়। What would be the message to youth? I do not have any message. I can only share my experience. And the first is be you. Actually, two things: be you, be yourself. সারা পৃথিবী যাই বলুক, you have to fight it out. Confront all the hurdles and surrender to the life force. সারেন্ডার মানে আত্মসমর্পণ বলতে আমরা ছোট হয়ে যাওয়া যেটা বলি সেটা নয়। লাইফ, আমি ছোটবেলায় খুব সেলফ মেড ম্যান হিসেবে একটা কম বয়সে খুব অহংকার ছিল। এখন আমার যা রিয়েলাইজেশন, সেলফ মেড ম্যান হয় না। It is not that we create our life. Life happens through us. তো আমরা যদি নিজেদের ভেহিকেলকে ঠিক রাখতে পারি, শারীরিকভাবে, মানসিকভাবে, ইমোশনালিও, তাহলে লাইফ উইল চুজ মি অ্যাজ দ্য ভেহিকেল। এই যে এমার্জিং ফিউচার, এমার্জিং পুরো মানব জাতির যে ফিউচার, সেটা সব সময় সাহসী লোকের মাধ্যমে কিন্তু ব্যক্ত হয়েছে। ওই আবারও সেই জায়গায় আসি যে বি ইউ, হ্যাভ দ্য কারেজ টু ফলো ইউর হার্ট, অ্যান্ড ভাইটাল ডিসিশন কখনো ভয়ের ভিত্তিতে নেওয়া উচিত না, ভালোবাসার ভিত্তিতে নেওয়া উচিত। এনি ভাইটাল ডিসিশন, ফিয়ার আমাদের প্যারালাইজ করে। সারা পৃথিবীতে দেখবেন সাহসী জাতিরা বরাবর উঠেছে, সাহসী লোকরা বরাবর উঠেছে। সাহসী মানে বেপরোয়া নয়। মাথা অ্যাপ্লাই করুন সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, কিন্তু ভ্যালু জাজমেন্ট বা এমন ভাইটাল ডিসিশন সব সময় হৃদয় থেকে নেওয়া উচিত। আমরা শেষ করি। সুপ্রতিম বাবু, waiting for your message to end this session.
My sincere thanks to all of you who showed the patience, because I find it difficult to concentrate for long time, আর এটা একটা monologue, it is more difficult. Still যারা শুনেছেন বা যারা শুনবেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং উত্তর কলকাতা বাউলানাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। কেন উনি বলার পরে এই টপিকটা সম্বন্ধে আমাকে একটু পড়াশোনা করলাম, আর বাউল সম্বন্ধেও পড়াশোনা করলাম। এটা রিয়েলি এনরিচিং একটা এক্সপিরিয়েন্স। সুতরাং আবারও ধন্যবাদ, আশা করি আবার দেখা হবে। বিশেষ করে ধন্যবাদ, এটা আমার ফার্স্ট এফবি লাইভ, সুতরাং প্রথম প্রেমের মতো যে কোনো প্রথম জিনিসই অবিস্মরণীয়। ধন্যবাদ সবাই।